আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও খোদার দোয়ায় ভালো আছি। আজ আবার তোমাদের সামনে অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত। সবাইকে আহ্বান জানাই, ঘরে অবস্থান করবে, নিজেদের নিরাপদ রাখবে এবং অন্যদেরকে নিরাপদ রাখবে। উপস্থাপনায় আমি ফজলুল আলম, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আধুনিক ইউরোপের ইতিহাস হতে মেটারনিক যুগ বা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উপরে একজন ব্যক্তির ছবি দেখছ এবং একটি মানচিত্র দেখতেছ। এই মানচিত্রটি মধ্যে বলতে গেলে পুরো ইউরোপের মানচিত্র এবং সেই ইউরোপের অস্ট্রিয়ার মানচিত্রটি আমাদের নিকট আলোচনার বিষয়বস্তু। যে অস্ট্রিয়ার একজন প্রধানমন্ত্রী পুরো ইউরোপ, জার্মানি, ইতালি, বুলগেরিয়া, হাঙ্গেরি এবং বলকান অঞ্চলসহ নেতৃত্ব দিয়েছিল সেই মহান ব্যক্তিত্ব মেটারনিক। তিনি 1815 থেকে 1848 পর্যন্ত বিশাল সময় পুরা ইউরোপের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব সেই মহান ব্যক্তি মেটারনিকের সম্পর্কে। মেটারনিক 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইউরোপের ইতিহাসে যে সমস্ত ব্যক্তিত্ব গৌরব দীপ্তিতে বাৎসরিক আছে, তাদের মধ্যে অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিকের নাম সর্বাধিক স্মরণীয়। মেটারনিককে নেপোলিয়নের বিজেতা বলা হয়। মেটারনিক 1773 সালের 15 মে জার্মানির রাইসল্যান্ড অঞ্চলের কবলিস শহরের এক প্রাচীন সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অস্ট্রিয়ার হাবসবার্গ রাজ্যে রাজকর্মচারী ছিলেন। মেটারনিক ছিলেন মার্জিত, রুচিসম্মত ও সুচতুর রাজনীতিবিদ। তিনি অল্প সময়ের মধ্যে ইউরোপের প্রভাবশালী ব্যক্তি হন। হাবসবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি ফরাসি বিপ্লবের আদর্শের সাথে পরিচিত হন। তিনি অস্ট্রিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী কাউন্ট কোনেজের পত্রিকে বিবাহ করেন। বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। আইন ও ভাষাতত্ত্বে তার পারদর্শিতা ছিল। তিনি জটিল রাজনৈতিক সমস্যাগুলোকে চমৎকারভাবে ভাষায় প্রকাশ করতে পারতেন। তার ব্যক্তিত্বের অসাধারণ আকর্ষণীয় শক্তি ছিল। তার বহুমুখী প্রতিভা, কূটনৈতিক জ্ঞান তাহাকে ভিয়েনা সম্মেলনের নেতৃত্ব গ্রহণে সাহায্য করেছিল। তখন তাকে বাদ দিয়া ইউরোপে কোনো সমস্যার সমাধান কল্পনাতীত ছিল। দর্শন, মিতবাক, তীক্ষ্ণ বুদ্ধি, কূটনৈতিক কৌশল এবং রাজনৈতিক পারদর্শী হিসাবে মেটারনিক নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। 1809 থেকে 1848 সাল পর্যন্ত দীর্ঘ 40 বছর ধরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। দক্ষ কূটনৈতিক মেটারনিক কূটনীতির জাদুকর বলে অভিহিত করা হতো। মেটারনিককে কূটনীতির ফলে নেপোলিয়নের পতনের পর ইউরোপের জটিল রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য ভিয়েনা সম্মেলনে তিনি ছিলেন মধ্যমণি। 1815 থেকে 1848 সাল পর্যন্ত ইউরোপের রাজনীতি ও রাজনীতিবিদদের উপর তিনি একছত্র আধিপত্য বিস্তার করেন। বস্তুত এই সময় তিনি ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রক। এই কারণে ঐতিহাসিক পিসার ইউরোপের ইতিহাসে 1815 থেকে 1848 সাল পর্যন্ত সময়কালকে মেটারনিক যুগ বা পদ্ধতি হিসাবে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা এখন আলোচনা করব মেটার্নিকের সময়ের তার ব্যবস্থা সম্পর্কে। তিনি যে ব্যবস্থা অবলম্বন করেছিলেন সেটাই। ঊনবিংশ শতকের প্রথমার্ধে ইউরোপের ইতিহাসে যে সমস্ত ব্যক্তি গৌরবদীপ্ত বাস সরিয়েছে তাদের মধ্যে অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটার্নিকের নাম সর্বাধিক স্মরণীয়। মেটার্নিক তার কূটনৈতিক কর্মকাণ্ড দ্বারা ইউরোপের রাজনীতিতে একটি বিশেষ ধারার প্রবর্তন করেন। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হিসাবে তার মূল লক্ষ্য ছিল ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে অস্ট্রিয়ার প্রাধান্য বিস্তার ও স্বার্থ বজায় রাখা এবং সেই সঙ্গে ফরাসি বিপ্লব প্রসূত গণতন্ত্র জাতীয়তাবাদের গতিরোধ করে বিপ্লব পূর্ব যুগের স্বৈরাচারী রাজতন্ত্র কায়েম করা। পাক ফরাসি যুগের রাজনৈতিক দুরবস্থার পুনঃপ্রবর্তন, ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ করা, অস্ট্রিয়ার স্বার্থকে সর্বত্রভাবে বজায় রেখে ইউরোপের রাজনীতিতে তার নিরঙ্কুশ আধিপত্য অক্ষুণ্ণ রাখা। এতদ উদ্দেশ্যে মেটার্নিক সমগ্র ইউরোপে বিপ্লবী মনোভাব দমন করে পাক বিপ্লবী যুগের শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য যে স্বৈরাচারী প্রগতিশীল নীতি গ্রহণ করেন তাই মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব মেটার্নিক বাদের বৈশিষ্ট্য। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক তার প্রতিক্রিয়াশীল রক্ষণশীল মতবাদের জন্য বিখ্যাত। তিনি যে কোনো রকম পরিবর্তন বা সংস্কারের বিরোধী ছিলেন। তিনি বলতেন, রাজত্ব করুন, পরিবর্তন বা সংস্কার করবেন না। তিনি দমন নীতির দ্বারা বৈপ্লবিক ভাবধারাকে উচ্ছেদ করার চেষ্টা করেন। মেটার্নিকের মতবাদকে রক্ষণশীল মতবাদ বলা যায়। জার্মানির উপর অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখাও তার উদ্দেশ্য ছিল। তিনি মনে করতেন নবোদিত ভাবধারা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ এই সাম্রাজ্যে অন্ধ প্রবেশ করলে সাম্রাজ্য ভেঙে পড়বে, তাই তিনি পূর্বেই তা দমনের ব্যবস্থা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব মেটার্নিক বাদ বা নীতি। মেটার্নিক স্ত্রী উদ্দেশ্য চরিতার্থকরণ ও দেশের স্বার্থ রক্ষার জন্য কতগুলো নীতি প্রণয়ন করেছিলেন। এগুলো মেটার্নিক বাদ নামে পরিচিত। মেটার্নিকের নীতিগুলো প্রাচীনপন্থী নীতি। ভিয়েনা চুক্তির দ্বারা মেটার্নিক ইউরোপে প্রাচীনতন্ত্র প্রতিষ্ঠা করে বিপ্লবী ভাবধারার গতিরোধ দেওয়াল তৈরি করেন। সকল পরিবর্তনের গৌরবিরোধী মেটার্নিক ইউরোপীয় পুরাতন যুগের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। তার ধারণা ছিল যে নতুন মতবাদের সাফল্য ঘটলে ইউরোপীয় প্রবর্তন তথা চিরাচরিত রাষ্ট্রীয় সামাজিক ব্যবস্থার সম্পূর্ণ বিনাশ ঘটবে। ইউরোপীয় শক্তি সমবায় নীতি। ইউরোপে যাতে পুনরায় কোনো বড় ধরনের যুদ্ধবিগ্রহ না বাধে সেই জন্য মেটার্নিক ইউরোপীয় শক্তি সমবায় গঠন করেন। পরবর্তীতে ইংল্যান্ড এ সমবায় হতে বিচ্ছিন্ন হলে তিনি অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়া এই তিন মহাদেশীয় শক্তির জোট দ্বারা ফ্রান্স থেকে পুনরায় বিপ্লব যাতে ইউরোপ না ছড়ায় তিনি শেষ চেষ্টা চালান। জন সিমেনের মতে মেটার্নিক মনে করতেন যে আবার একটি ইউরোপীয় যুদ্ধ শুরু হলে তার সুযোগে বিপ্লবী ভাবধারাগুলো শক্তি লাভ করবে। ন্যায্য অধিকার নীতি। মেটার্নিক ইউরোপীয় প্রাচীন রাজক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ফরাসি কূটনীতিবিদ তালিদের অনুসৃত ন্যায্য অধিকার নীতির অনুসরণ করেন। ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি বাস্তবায়নকল্পে তার সভাপতিত্বে ফ্রান্স, স্পেন, নেপলস, বুরবু রাজবংশ, হল্যান্ডে অরেঞ্জ রাজবংশ এবং সার্ডিনিয়া, পাইডমন্টে সেভয় রাজবংশ পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করেন। এভাবে মেটার্নিক ইউরোপে বৃহৎ রাষ্ট্রবর্গের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে
প্রচেষ্টা চালান। ক্ষমতার ভারসাম্য নীতি নেপোলিয়ন কর্তৃক অষ্টাদশ শতকের ক্ষমতার ভারসাম্য নীতির অবসান ঘটলে মেটার্নিখ ভিয়েনা সম্মেলনে পুনরায় ক্ষমতার ভারসাম্য নীতি গ্রহণ করে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাষ্ট্রসংঘ গড়ে তোলেন। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা মেটার্নিখ বিপ্লব পূর্ব ইউরোপে প্রচলিত ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। সুতরাং গণতন্ত্র, উদারনীতি, জনগণের সার্বভৌমত্ব, স্বাধিকার প্রভৃতি মতবাদের প্রতি তার কোনরূপ আস্থা ছিল না। তার মতে গণতন্ত্র কেবল দিবালোকে রাত্রির ঘন তমসায় পরিণত করতে পারে। হস্তক্ষেপ নীতি মেটার্নিখের অনুসৃত উদ্দেশ্যগুলোর মধ্যে সর্বাপেক্ষা বর্বরোচিত নীতি হল তার হস্তক্ষেপ নীতি। তিনি কেবল গণতন্ত্র বিপ্লব বিরোধী নীতি গ্রহণ করেননি, বরং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি ট্রফো প্রটোকল নামে একটি ঘৃণ্য ও মারাত্মক নীতি প্রণয়ন করেন। এ বর্বর নীতির ফলে বৃহৎ শক্তিবর্গ দুর্বল ইউরোপীয় রাষ্ট্রসমূহের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অধিকার লাভ করে। তাছাড়া মিত্রবাহিনী গঠন ও কার্লসবাদ ডিক্রির মাধ্যমে তিনি তার দমন নীতির নগ্ন প্রকাশ ঘটিয়েছেন। এ সকল প্রতিক্রিয়াশীল নীতির মাধ্যমে মেটার্নিখ সমগ্র ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। ইতালিতে অস্ট্রিয়ার অধিকার স্থাপন ভিয়েনা সম্মেলনের মাধ্যমে মেটার্নিখ ইতালিতে অস্ট্রিয়ার পরোক্ষ প্রত্যক্ষ অধিকার স্থাপন করেন। ইতালির জাতীয়তাবাদকে দমিয়ে তিনি এদেশের রাজনৈতিক ব্যবচ্ছেদ করেন। ফলে ইতালির নাম কেবলমাত্র ভূগোলের বইতে পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব মেটার্নিখের নীতির প্রয়োগ। অভ্যন্তরীণ ক্ষেত্রে মেটার্নিখ অস্ট্রিয়া মেটার্নিখ তন্ত্র কীভাবে সে প্রয়োগ করেছিল তা মেটার্নিখ নিজ রাজ্য অস্ট্রিয়া এবং জার্মানিতে সাফল্যের সঙ্গে তার নীতি প্রয়োগ করতে সক্ষম হন। বহু জাতিগোষ্ঠী ও ভাষাভাষী মানুষের দেশ অস্ট্রিয়ায় তিনি বিভেদ নীতি প্রয়োগ করে এক জাতিগোষ্ঠীর বিরুদ্ধে অন্য জাতিগোষ্ঠীর মানুষকে লেলিয়ে দেন। দমন পীড়ন দ্বারা জাতীয়তাবাদের কণ্ঠরোধ করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের কঠোর নিয়ন্ত্রণ এনে উদারপন্থী ছাত্র অধ্যাপকের কারারুদ্ধ করা হয়। ছাত্র অধ্যাপকের গতিবিধির উপর নজর রাখার জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয়। ছাত্ররা যাতে উদারপন্থা দ্বারা প্রভাবিত হতে না পারে সেই জন্য পাঠ্যসূচির পরিবর্তন করা হয়। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শনের পাঠন নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক সভা সমিতি নিষিদ্ধ করা হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় এবং বাক স্বাধীনতা খর্ব করা হয়। এছাড়া তিনি কতগুলো অযৌক্তিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, যেমন উচ্চ হারে শুল্ক ধার্য করেন, আমদানি রপ্তানির উপর সামন্ত প্রথা বলবৎ করেন, জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় যা তার এই উচ্চ হারের শুল্ক ধার্য হওয়ায় অস্ট্রিয়ার বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। সামন্ত প্রথার কুফলে কৃষকদের দুর্গতি বেড়ে যায়। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ঘন অসন্তোষ দেখা দেয়, কিন্তু মেটার্নিখ উক্ত দাবিগুলো পূরণ না করে স্বৈরাচারী শাসনতন্ত্রকে শক্তিশালী করে। তার কঠোর স্বৈরাচারী নীতির ফলে দেশে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়। বৈদেশিক নীতি মেটার্নিখের আমরা এখন বৈদেশিক নীতি আলোচনা করব। প্রতিক্রিয়াশীল বৈদেশিক নীতির মাধ্যমে মেটার্নিখের প্রধান লক্ষ্য ছিল অস্ট্রিয়ার জাতীয় স্বার্থ রক্ষা করা এবং ইউরোপে অস্ট্রিয়ার নৈতিক একনায়কত্ব প্রতিষ্ঠা করা। এই ক্ষেত্রে তার নীতি জার্মানিতে জার্মান বন্ডুবা রাজ্য সমবায়ের সভাপতি হিসেবে অস্ট্রিয়া জার্মানিতে রক্ষণশীল নীতি প্রবর্তন করেন। 1819 সালের সেপ্টেম্বর মাসে কুখ্যাত কার্লসবাদ ডিক্রি বা হুকুমনামা জারি করে জার্মানির রাজনৈতিক দল বুরসেন সেপ্টেন এর মতো ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়। উদারপন্থী অধ্যাপক বিতাড়িত হন।
বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে বিজ্ঞান শিক্ষা বাদ দেওয়া হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। ছাত্র ও অধ্যাপকের কার্যকলাপ সম্পর্কে অবগত হওয়ার জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয়। মেটার্নিক তার দমন নীতিকে কার্যকর করার জন্য জার্মানির মেইন্স শহরে একটি সদর দপ্তর গঠন করেন। ইউরোপে মেটার্নিক নীতির প্রয়োগ। মেটার্নিক তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পাক বিপ্লব অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে ভিয়েনা সম্মেলনের অব্যাহতির পরে ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ গঠন করেন। মেটার্নিকের উদ্যোগে শক্তি সমবায় একটি প্রতিক্রিয়াশীল যন্ত্রে পরিণত হয়। এই সমবায়ের কাজই হল দমন পীড়ন দ্বারা সমস্ত প্রগতিশীল ও জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। শক্তি সমবায়ের ট্রফো বৈঠক 1820 ট্রফোর ঘোষণাপত্র দ্বারা বলা হয়েছে প্রজাদের সরকার পরিবর্তনের অধিকার নেই। কোনো দেশে বিপ্লব ঘটলে শক্তি সমবায় সেখানে হস্তক্ষেপ করে স্থিতাবস্থা বজায় ফিরিয়ে আনবে। এ ঘোষণা অনুসারে শক্তি সমবায় ইতালি, নেপলস ও পিডমন্ট এবং স্পেনের উদার নৈতিক আন্দোলন দমন করা হয়। 1830 জুলাই বিপ্লবের ফলে ইতালি, পারমা, মডেনা ও ফোফের রাজ্য গণ আন্দোলন দেখা দিলে মেটার্নিক তা দমন করেন। গ্রিসের স্বাধীনতা সংগ্রাম 1824 রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার সাহায্য করতে উদ্যোগী হলে নিবৃত্ত করেন। এভাবে তিনি সমগ্র ইউরোপে এক প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা কায়েম করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব এই মেটার্নিক নীতির ফলাফল কি হয়েছিল। মেটার্নিকের প্রতিক্রিয়াশীল নীতি সাময়িকভাবে সাফল্য লাভ করলেও এর বিরুদ্ধে সমগ্র ইউরোপে এক গভীর অসন্তোষ দমায়িত হয়ে ওঠে, যা 1848 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের মাধ্যমে প্রজ্বলিত হয়। এর ফলে অস্ট্রিয়ার বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। মেটার্নিকের নির্বাসনের সাথে সাথে ইউরোপের পূর্বতন রাষ্ট্র ব্যবস্থার সমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব মেটার্নিক বা মেটার্নিক নীতির সমালোচনা। মেটার্নিক খুবই মার্জিত রুচির লোক ছিলেন। তার চরিত্রে একটি স্বভাবসিদ্ধ চাতুর্য ছিল। তিনি প্রতিপক্ষকে জব্দ করতে নিজ কাজ করতে কুণ্ঠিত হতেন না, যার প্রথম আলেকজান্ডারের মতে মেটার্নিক ছিলেন মিথ্যাবাদী। টেলিল্যান্ডের মতে মেটার্নিক ছিলেন রেশমের মৌজায় মণ্ডিত নোংরা পদার্থ। ক্যাসলরি তাকে রাজনৈতিক ভার বলে অভিহিত করেন। ঐতিহাসিক মেটার্নিক ব্যবস্থা ছিল একটি আবশ্যিক ত্রুটিপূর্ণ ব্যবস্থা হিসাবে মন্তব্য করেছেন বিভিন্ন ঐতিহাসিক। মেটার্নিক ব্যবস্থার মূল ভিত্তি ছিল নিষিদ্ধকরণ। তাই অধিকাংশ ঐতিহাসিক এই ব্যবস্থাকে একটি নেতিবাচক বা সুবিধাবাদী বন্দোবস্ত বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক লিপসনের মতে মেটার্নিক পুরাতন সমাজ ব্যবস্থা ধ্বংস কিছুদিন বিলম্বিত করেছিলেন মাত্র, কিন্তু সেটা এড়াতে পারেননি। H.A.L. ফিশারের মতে বিপ্লবীয় স্বৈরতন্ত্রের মাঝামাঝি কোনো পন্থা তিনি খুঁজে পাননি। ডেভিড টমসন বলেছেন, ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ইউরোপে যখন একটা পরিবর্তনের জোয়ার এসেছিল, তখন তিনি একটি মুমূর্ষু ভঙ্গুর ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ব্যর্থ চেষ্টা চালিয়েছিলেন। নেপোলিয়নের মতে মেটার্নিক ছিলেন একজন চক্রান্তকারী। তিনি রাজনীতিজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন আসলে ভয়ানক আত্মম্ভবী ও ধাম্বিক প্রকৃতির লোক। তিনি বলতেন যে আমার এমনই বৈশিষ্ট্য যে আমি যেখানেই থাকি না কেন সকলের চক্ষু আশা আকাঙ্ক্ষায় সেই স্থানেই আবদ্ধ হয়।
1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সময় তিনি স্বদেশ থেকে পালিয়ে ইংল্যান্ডে আশ্রয় নেন। তবু তিনি নিজ ভুল স্বীকার না করে বলেন যে এই পৃথিবীতে হয় আমি অনেক আগে অথবা অনেক পরে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মেটারনিক নীতির মূল্যায়ন করব। ইউরোপের শান্তি শৃঙ্খলা ও অস্ট্রিয়ার স্বার্থ রক্ষার জন্য মেটারনিক যে নীতি গ্রহণ করেছিলেন তাতে তাকে উচ্চস্তরের রাজনীতিজ্ঞ বলে স্বীকার করা যায় না। যদিও তার কৃতকার্যতার ফলে তিনি কিছুকাল ইউরোপের রাজনীতিক ক্ষেত্রে শ্রেষ্ঠ আসন লাভ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার নীতি ব্যর্থ হয়ে তিনি অদূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। মেটারনিক অদূরদর্শী রাজনীতিক ছিলেন। বিপ্লব প্রস্তুত আদর্শের শুভ সম্ভাবনা তিনি উপলব্ধি করতে পারেননি। বিপ্লবীগণকে বন্দী করলেও বিপ্লবী চিন্তাধারাকে রুদ্ধ করা তার সাধ্য ছিল না। ঐতিহাসিক ক্যাটুলির ভাষায় তার নীতি মহৎ রাজনীতি জ্ঞানের দ্বারা পরিস্ফুট ছিল না। তিনি যে নীতি অনুসরণ করেছিলেন তা ছিল বিপরীতধর্মী, পরস্পর বিচ্ছিন্ন, অসুবিধাবাদী এবং এটা গঠনমূলক আদর্শ বিবর্জিত ছিল। প্রতিক্রিয়াশীল কিন্তু যুগোপযোগী নীতি। কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও মেটারনিকের নীতিকে যুগোপযোগী বলা যায়, কেননা বিপ্লবোত্তর ফ্রান্সে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা দমন ও দীর্ঘকালব্যাপী যুদ্ধ অশান্তির পর নেপোলিয়ন উত্তর ইউরোপের জনগণের একমাত্র কার্য ছিল শান্তি ও নিরাপত্তা, যা মেটারনিক তার কার্য নীতি দ্বারা উত্তরণ করতে সক্ষম হয়েছিলেন। তিনি 30 বছর ব্যাপী ইউরোপের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হন। তার নীতি প্রতিক্রিয়াশীল হলেও উপযোগী ছিল। স্থির স্বার্থে উদার ভাবধারার বিরোধিতা। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব হিসাবে অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করাই ছিল মেটারনিকের প্রধান উদ্দেশ্য। তিনি জানতেন যে বহু জাতি ও গোষ্ঠীর দেশ অস্ট্রিয়া সাম্রাজ্যে গণতন্ত্র ও জাতীয়তাবাদের আদর্শ বিস্তার লাভ করলে এর অখণ্ডতা নষ্ট হবে। তাই বিপ্লবী উদার নৈতিক ভাবধারা হতে অস্ট্রিয়াকে মুক্ত রাখার জন্য তিনি সচেষ্ট ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব মেটারনিক নীতি বা পদ্ধতি ব্যর্থতার কারণগুলো। মেটারনিক স্থির ব্যবস্থা ইউরোপে দীর্ঘকাল স্থায়ী হয়নি। যেহেতু মেটারনিক ব্যবস্থার মূল বক্তব্য ছিল বিপ্লবের ধ্বংস সাধন, তাই তার পতন অনিবার্য ছিল। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার অপরিপন্থী বলেই এই ব্যবস্থা পতন হয়। ঐতিহাসিকেরা মেটারনিক ব্যবস্থা পতনের জন্য বিভিন্ন কারণ চিহ্নিত করেছেন। আমরা সেই কারণগুলো যেমন জাতীয়তাবাদকে উপেক্ষা, আর্থসামাজিক পরিবর্তন, যোগধর্মকে অস্বীকার, সংস্কার অনীহা, মৌলিক স্বাধীনতা হরণ, ইউরোপীয় দেশগুলোর অসহযোগিতা, নিষ্ঠুর দমন নীতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন প্রত্যেকটি কারণ বিস্তারিতভাবে আলোচনা করছি। যেমন প্রথমত জাতীয়তাবাদকে অপেক্ষা। ফরাসি বিপ্লব শুরু অবদমিত হয়েছিল এবং নেপোলিয়ন বিদায় নিয়েছিল, কিন্তু বিপ্লব প্রসূত সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী যে ইউরোপের জনমানসে সদা জাগ্রত রয়েছে তা মেটারনিক অস্বীকার করেন। মেটারনিক জাতীয়তাবাদী আন্দোলনের আঘাত করলেও তাকে একেবারে স্তব্ধ করতে পারেননি। তার বহু চেষ্টা সত্ত্বেও ইংল্যান্ড থেকে বেলজিয়ামের বিচ্ছেদ ঘটে, গ্রিস স্বাধীন হয়। এইভাবে 1830 সালের জুলাই বিপ্লব ও 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবকে তিনি থামাতে পারেননি এবং শেষ পর্যন্ত 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের তার ব্যবস্থা ভেঙে পড়ে। দ্বিতীয়ত আর্থসামাজিক পরিবর্তন। মেটারনিক ব্যবস্থার পতনের একটি অন্যতম কারণ ছিল ইউরোপের আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন। শিল্প বিপ্লবের ফলে কৃষিকেন্দ্রিক অর্থনীতির পরিবর্তে ধনতন্ত্রের বিকাশ ঘটে।
1834 সালের পর থেকে এই পরিবর্তন সুস্পষ্ট হয়। ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি ও গণতান্ত্রিক সর্বত্র উদার ও গণতান্ত্রিক ভাবধারায় এই চিন্তাধারার প্রবল ঢেউয়ে মেটারনিক ব্যবস্থা তলিয়ে যায়। তৃতীয়ত, যুগ ধর্মকে অস্বীকার, যুগের দাবিকে না মানার জন্যই মেটারনিক ব্যবস্থা ব্যর্থ হয়েছিল বলা যায়। বাস্তবিক পরিবর্তন যে ইতিহাসের ধর্ম রক্ষণশীল, প্রতিক্রিয়াশীল, মেটারনিক তা উপলব্ধি করতে পারেননি। যে সময় জাতীয়তাবাদ গণতন্ত্র জাগরণ অনিবার্য, সেই সময় তিনি এগুলো বিরুদ্ধাচরণ করেন। চতুর্থত, সংস্কারের অনীহা। মেটারনিক ছিলেন স্থিত অবস্থায় এক অন্ধ সমর্থক। সংস্কার বিমুখতা তার ব্যবস্থার ব্যর্থতার অন্যতম কারণ ছিল। নেপোলিয়ন ইতালিবাসীদের মেধাকে মূল্য দিয়ে মেধাভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করেন, কিন্তু মেটারনিক যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ বন্ধ করেছিলেন। পঞ্চমত, মৌলিক স্বাধীনতা হরণ। নাগরিকদের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা ইত্যাদি মৌলিক স্বাধীনতা মেটারনিক বিশ্বাস করতেন না। অথচ অধিকারগুলো স্পষ্ট ধারণা ইউরোপীয়দের মনে গভীর প্রভাব বিস্তার করেছিল, আর তারা মেটারনিক ব্যবস্থা গ্রহণ করতে চায়নি। তাই জার্মানিতে কার্লসবার্ট ডিগ্রি জারি করেও শেষ রক্ষা করতে পারেননি। ষষ্ঠত, দূরদৃষ্টির অভাব। দ্রুত কূটনীতিবিদ হওয়া সত্ত্বেও মেটারনিকের দূরদৃষ্টির অভাব ছিল। মেটারনিকের ভাবনার মধ্যে সংগঠন প্রতিভার পরিচয় দেখা যায়নি, কিন্তু বিপ্লবের মধ্যে যে গঠনমূলক ভাবধারার অসীম সম্ভাবনা রয়েছে তা তিনি প্রত্যক্ষ করতে পারেননি, আর তাই ইতিহাসের গতির বিপরীতে গিয়ে জাতীয়তাবাদ গণতন্ত্রকে স্তব্ধ করতে চেয়েছিলেন। সপ্তমত, ইউরোপীয় দেশগুলোর অসহযোগিতা। মেটারনিক তার ব্যবস্থা কার্যকরী করার ক্ষেত্রে ইউরোপের সকল রাষ্ট্রের কাছে আবেদন জানান, কিন্তু ফরাসি বিপ্লবের ভাবধারায় প্রভাবিত ইউরোপীয় রাষ্ট্রগুলি রক্ষণশীলতা থেকে বেরিয়ে এসে পরিবর্তন চেয়েছিল। উদাহরণ হিসেবে ইংল্যান্ড ও ফ্রান্সের কথা বলা যায়, আর তাই তারা মেটারনিককে তার পদ্ধতি প্রয়োগ করতে সহযোগিতা করেননি। অষ্টমত, নিষ্ঠুর দমন নীতি। মেটারনিক গণতন্ত্র ও জাতীয়তাবাদী আন্দোলন সমূহকে নিষ্ঠুর দমন নীতি দ্বারা স্তব্ধ করতে চেয়েছিলেন। তাই সেখানেই কোনো গণতান্ত্রিক বিপ্লব ঘটেছে, সেখানেই তিনি সেনাবাহিনী ও পুলিশ বাহিনী পাঠিয়ে তা দমন করেছেন। যেমন স্পেন, নেপলস, পিডমন্ট, পোল্যান্ডের আন্দোলন। কিন্তু শেষ পর্যন্ত 1848 সালের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন দমন করার শক্তি তার ছিল না। সর্বোপরি মেটারনিক ব্যবস্থা প্রথম প্রসঙ্গে তার নিজস্ব উক্তি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। রাজনৈতিক জীবনের শেষ পর্বে তিনি নিজেই বলেছিলেন, এই পৃথিবীতে কিছু আগে বা পরে আমার আসা উচিত ছিল, কিন্তু আগে এলে এই জগৎকে আমি উপভোগ করতে পারতাম, কিন্তু পরে এলে নতুন বিশ্ব গঠনে শরিক হতে পারতাম, কিন্তু বর্তমানের ক্ষয়িষ্ণু সমাজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে আমি নিঃশেষ হয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মেটারনিক পদ্ধতি বা যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। সর্বশেষ আমরা বলতে পারি যে দোষ ত্রুটি থাকা সত্ত্বেও বিপ্লবোত্তর ফ্রান্সে মেটারনিকের ন্যায় কূটনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন ছিল, তবে রাজনৈতিক দূরদর্শিতা, ভবিষ্যৎ জ্ঞানের অভাব এবং উদার ও সংস্কারপন্থী না হওয়ার তার নীতির সময় ব্যর্থতায় পর্যবেসিত হয় এবং 1848 সালের ফেব্রুয়ারিতে বিপ্লব সংগঠিত হয়। সর্বোপরি মেটারনিকের পতন প্রসঙ্গে তার নিজস্ব উক্তি, যেটা আমরা পূর্বে আলোচনা করছি, সেটাই প্রাধান্যযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যা আলোচনা করলাম তার মধ্যে আমরা কয়েকটি সংক্ষিপ্ত বা ছোট প্রশ্ন তোমাদেরকে জানাচ্ছি। সে প্রশ্নগুলো হলো, মেটারনিক কে ছিলেন? আমরা আলোচনায় সেটা বলেছি। মেটারনিক বার্তা কী? মেটারনিকের জন্মস্থান কোথায়? মেটারনিক কোন দেশের শাসক? ভিয়েনার সম্মেলনে সভাপতিত্ব করেন কে? কাকে নেপোলিয়ন বিজেতা বলা হয়?
কূটনীতির জাদুকর কাকে বলা হয়? রাজত্ব করুন, পরিবর্তন করবেন না, কে বলেন? কোন সময় কালকে ম্যাটারনিক যুগ বলা হয়? ভিয়েনা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? ইউরোপীয় কনসার্ট বলতে আমরা কি বুঝি? আশা করি আমরা যা বিস্তারিত আলোচনা করলাম তা থেকে এই ছোট প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই যা আলোচনা করছি আশা করি তোমরা তা গ্রহণ করবে এবং আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।